এই নিট ইউজি 2025 অ্যাসপিরেন্ট, তোমাদের তো নিটের যে রেজাল্ট, সেই রেজাল্ট তো অলরেডি বেরিয়ে গিয়েছে এবং তার পাশাপাশি তোমরা তোমাদের যে অল ইন্ডিয়া র্যাঙ্ক তোমরা হোল্ড করেছো, সেই র্যাঙ্কের বেসিসে তোমরা সেফ কিনা, সেটা স্টেট কোটার জন্য হোক বা অল ইন্ডিয়া কোটার জন্য হোক, এগুলো মোটামুটি তোমরা দেখে নিয়েছো বা নিজেরা বুঝে গিয়েছো। যদি এখনো পর্যন্ত কেউ এটা না বুঝতে পারছো যে স্টেট কোটার জন্য এমবিবিএস এর, সেটা গভর্নমেন্ট হোক বা সেমি গভর্নমেন্ট হোক, কিংবা বিডিএস এর গভর্নমেন্ট হোক বা সেমি গভর্নমেন্ট হোক, কিংবা আমাদের বিএইচএমএস বিএএমএস, এই সমস্ত কিছুর জন্য তুমি সেফ কিনা, তোমার ক্যাটাগরি হিসাবে কত কি কাট অফ এবছর যেতে পারে, এগুলো নিয়ে যদি এখনো পর্যন্ত না জেনে থাকো অবশ্যই কিন্তু দেখে নেবে। আমি আমার চ্যানেলেতে প্রত্যেকটার আলাদা আলাদা করে ভিডিও আমি দিয়ে দিয়েছি। ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনেও আমি দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে অবশ্যই কিন্তু দেখে নেবে। তাহলে নিজে একটা বুঝে যাবে যে নিজে সেফ জোনে রয়েছো কি নেই, সেই মতো করে তোমরা অল ইন্ডিয়া কোটা বা স্টেট কোটার কাউন্সেলিং এর মধ্যে পার্টিসিপেট করবে। ওকে, আর এর পাশাপাশি কি কি ডকুমেন্টস আমাদেরকে রেডি করে রাখতে হবে সেই নিয়েও আমি একটা ডিটেলসে ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিয়েছি। তো অবশ্যই কিন্তু সেই ভিডিওটা দেখে নেবে, কারণ ডকুমেন্টস যদি তোমাদের প্রপার রেডি বা ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু তুমি কাউন্সেলিং এর জন্য এলিজিবল হবে না। ওকে, সো অবশ্যই সেই ভিডিওটাও দেখে নেবে, লিঙ্ক আমি দিয়ে রেখেছি আই বাটনের ডেসক্রিপশন বক্স। এবং এর পাশাপাশি যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা অল ইন্ডিয়া কোটার জন্য সেফ রয়েছো, তো তোমরা অল ইন্ডিয়া কোটাতে তো অবশ্যই পার্টিসিপেট করবে, যেটা আমাদের এমসিসিতে মানে এমসিসি কন্ডাক্ট করবে, যেটা প্রথম শুরু হবে, তারপরে স্টেট কোটার হবে। তো ওই এমসিসির কাউন্সেলিং এর যে ডিটেলস প্রসেস, মানে কোন রাউন্ডে তোমাদেরকে কি করতে হবে, কোন রাউন্ডে কত কি টাকা পেমেন্ট করতে হবে, কিভাবে কি পুরো ব্যাপারটা চলবে, আপগ্রেডেশন আছে কি নেই, সিট রিজার্ভ করে রাখা বা সিট চলে যাওয়া, সেটার কি ব্যাপার আছে, টাকা ফেরত তুমি কোন রাউন্ড পর্যন্ত পাবে, ফ্রি এক্সিট কখন নিতে পারবে, এবং ওখানে এমনও একটা পোর্শন আছে বা জায়গা আছে যেখানে তুমি যদি পার্টিসিপেট করে এবং সিট পেয়ে যদি না নাও, তাহলে কিন্তু তোমার 1 বছরের জন্য ব্যান হয়ে যেতে হবে তোমাকে নিটের জন্য, মানে নিট তুমি নেক্সট ইয়ার দিতে পারবে না। তো খুব কিন্তু গুরুত্বপূর্ণ কাউন্সেলিং এর ইচ অ্যান্ড এভরি স্টেপ। সো অবশ্যই কিন্তু যারা অল ইন্ডিয়া কোটায় পার্টিসিপেট করতে যাচ্ছ বা করবে, তারা অবশ্যই কিন্তু ওই ভিডিওটা দেখে নেবে। ভিডিওটা লেন্থ হয়তো বড়, বাট প্রচুর ইনফরমেশন আছে এবং একদম বেসিক থেকে শুরু করে সমস্ত কিছু ডিটেলস আমি জানিয়েছি, এবং প্রত্যেকটা রাউন্ড ওয়াইজ আমি ডিটেলসে জানিয়েছি যে কোন রাউন্ডে কি হবে, একদম আমাদের স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড পর্যন্ত। ওকে, মানে 4টে রাউন্ড, যেটা টোটাল রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 এবং স্ট্রে ভ্যাকেন্সি, 4টে রাউন্ডেরই আমি ডিটেলসে কিন্তু তোমাদের সাথে ডিসকাস করেছি। তো অবশ্যই ভিডিওটা কিন্তু দেখে নেবে। ওই ভিডিওটার লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে আমি দিয়ে রাখছি। এবং আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের নিটের যে স্টেট কোটার যে কাউন্সেলিং, যেটা আমাদের ডাব্লিউবিএমসিসি কন্ডাক্ট করে, তো এই স্টেট কোটার কাউন্সেলিং এর ডিটেলস প্রসেসটা সেম অ্যাজ ওই অল ইন্ডিয়া কোটার মতোই। হ্যাঁ, যদিও এখানে অত কমপ্লেক্স জিনিস কিছু নেই, তাই আজকের ভিডিওটাও খুব একটা যে বড় হবে তা না, বাট তবুও বড় হবে, কারণ এখানেও তো রাউন্ডের সংখ্যা অনেক। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবে। কোথাও মিস করে গেলে কিন্তু তোমাদেরই প্রবলেম, কারণ ডিউরিং কাউন্সেলিং এ কোনো কোথাও ইস্যু এলে তোমার কিন্তু ভালো মার্কস বা ভালো র্যাঙ্ক থাকা সত্ত্বেও তুমি কিন্তু সিট পাবে না। তো অবশ্যই কিন্তু আগে তোমাকে পুরো প্রসেসটা জেনে রাখতে হবে। আর ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটাই যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলতে সেট করে রাখবে, কারণ এরকমই নিটের যাবতীয় আপডেট কিন্তু এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। এর পাশাপাশি আমাদের নিটের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে, গ্রুপটায় জয়েন হয়ে না থেকে থাকলে অবশ্যই জয়েন হয়ে যাবে, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে দিয়ে রাখবো। দেখো, প্রথম যেটা জিনিস সেটা হচ্ছে আমাদের ডাব্লিউবিএমসিসি এর কাউন্সেলিং কখন হয়। আমি এর আগের অনেকগুলো ভিডিওতেই বলেছি যে আমাদের এমসিসির একটা করে কাউন্সেলিং, একটা করে রাউন্ড হবে, তার প্রায় মাঝের দিকের বা একদম শেষ দিক করে আমাদের ডাব্লিউবিএমসিসি শুরু হবে। অর্থাৎ এমসিসি রাউন্ড 1 এর যখন প্রায় মিডিল, তখন ডাব্লিউবিএমসিসি রাউন্ড 1 এর আমাদের এইদিকে রেজিস্ট্রেশন বা এই সমস্ত প্রসেসগুলো চলবে। দেন এটা কমপ্লিট হয়ে যাবে, তার কয়েকদিন পর এটাও কমপ্লিট। নেক্সট আবার এইদিকে রাউন্ড 1 এর পর সেম এজ আবার এইদিকে রাউন্ড 2 শুরু হবে এমসিসি, সেই দিকে আবার এইদিকে হচ্ছে আমাদের রাউন্ড 2 শুরু হবে। তো এইভাবে আর কি হবে। এবার এক্সপেক্টেড ডেট যদি বলি, এমসিসির কাউন্সেলিং মোটামুটি ধরে রেখো আমাদের এবছর জুলাইয়ের 20 পর। ওকে, মানে আফটার 20 জুলাই আমাদের কাউন্সেলিং শুরু হওয়ার একটা হাই পসিবিলিটি রয়েছে এমসিসির। তো দ্যাট মিনস আমাদের ডাব্লিউবিএমসিসির কাউন্সেলিং আগস্ট মাসের প্রথম দিক করে কিন্তু শুরু হয়ে যেতে পারে। তো যাদের ডকুমেন্টস এখনো রেডি নেই তারা অবশ্যই কিন্তু ডকুমেন্টসগুলো রেডি করে রাখবে, কারণ আমাদের ডাব্লিউবিএমসিসির ক্ষেত্রে আগে ডকুমেন্টস প্রয়োজন, তারপর তোমার কাউন্সেলিং। ওকে, যদিও আমি জানিয়ে দিচ্ছি, নিজেরাই বুঝতে পেরে যাবে। এবং আমাদের এই স্টেট কোটার পুরো যে কাউন্সেলিংটা সেটা আমাদের হবে এই ওয়েবসাইট থেকে www.wbmcc.nic.in। এখানে গিয়ে তোমাদেরকে দেখবে ইউজি মেডিকেল, এমবিবিএস এবং ডেন্টাল বলে অপশন আছে, তো সেখান থেকে ক্লিক করে পরে তোমাদেরকে এই কাউন্সেলিং এর যাবতীয় প্রসেস কিন্তু তোমাদেরকে করতে হবে। এবার যদি আমরা এক এক করে প্রত্যেকটা রাউন্ডের বিষয়ে বলি, তাহলে ফার্স্ট আসবে হচ্ছে আমাদের রাউন্ড 1। ওকে, ফার্স্ট হচ্ছে আমাদের রাউন্ড 1। তো রাউন্ড 1-এ প্রথম আমাদের যেটা শুরু হবে সেটা হচ্ছে ফ্রেশ রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশনের একটা ফি পেমেন্ট করতে হবে। ফি হচ্ছে তোমাদের এখানে আমাদের স্টেট কোটাতে বিরাট অ্যামাউন্ট কিছু না, যারা জেনারেল এবং ইডাব্লিউএস তাদের জন্য লাগবে হচ্ছে 2000 টাকা। ওকে,
তাদের জন্য লাগবে 2000 টাকা, আর যারা রিজার্ভ ক্যান্ডিডেট তাদের জন্য লাগে হচ্ছে 1500 টাকা, উইচ ইজ নন রিফান্ডেবল। ঠিক আছে, যেটা রিফান্ডেবল নয়। ঠিক আছে, তো ফি পেমেন্ট করবে, তারপর তোমাদের একটা ক্যান্ডিডেট প্রোফাইল লেটার তোমরা ডাউনলোড করতে পারবে পোর্টালেতে, এই WBMCC পোর্টালেতে। ওকে, ওখান থেকে ওই ক্যান্ডিডেটের যে তোমার যে প্রোফাইল লেটার, সেই প্রোফাইল লেটারটাকে তোমাকে ডাউনলোড করে প্রিন্ট আউট বের করতে হবে। প্রিন্ট আউট বের করে পরে তোমাকে ওই যখন ওখানে প্রোফাইল লেটারের আগে ওই রেজিস্ট্রেশনারে করবে, ওখানে তোমাকে নিয়ারেস্ট তোমার সেন্টারে হয়তো চুজ করতে দিতে পারে। তো সেই মতন তুমি তোমার ডিস্ট্রিক্ট চুজ করবে, বা সেই ডিস্ট্রিক্টে যে জায়গা রয়েছে আমাদের মেডিকেল কলেজ বলো বা সেন্টার বলো, তো সেখানের জন্য তোমার ফিজিক্যালি ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য অ্যালটমেন্ট দেওয়া হবে। তো সেই যে অ্যালটমেন্টের ডেট টাইম সব মেনশন থাকবে। তো সেই ডেট টাইমের মধ্যে তোমাকে এই প্রোফাইল ক্যান্ডিডেটের যে প্রোফাইল লেটার, সেটা সাথে তোমার অ্যালং উইথ অল ডকুমেন্ট, যে জন্য বললাম যে আমাদের WBMCCর জন্য ডকুমেন্টস আগে প্রয়োজন, তা না হলে তুমি কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না। তো সমস্ত কিছু ডকুমেন্টসকে নিয়ে গিয়ে ফিজিক্যালি গিয়ে তোমাকে ভেরিফিকেশন করাতে হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন তোমাকে করাতে হবে ওই ভেন্যুতে, যে ভেন্যুটা তোমার জন্য সিলেক্ট করা হয়েছে, সেই ভেন্যুতে সেই ডেটে সেই টাইমে সব কিছু তোমার মেনশন থাকবে। ওকে, তো ওখানেতে গিয়ে তুমি ডকুমেন্টস ভেরিফিকেশন করাবে। ডকুমেন্টস ভেরিফিকেশন করানোর পর এখানে একটা মাঝে স্টেপ আছে, সেটা হচ্ছে তোমাদের স্টেট যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কটা তোমরা এর পরে জানতে পারবে। মানে তোমাদের ভেরিফিকেশনের যে ডেট থাকবে, সেই ডেট ওভার হয়ে যাওয়ার পর তোমাদের একটা লিস্ট প্রকাশ করা হবে, যেখানে যতজন ভেরিফিকেশন করিয়েছে তারাই কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে পারবে, এবং তাদের নিয়ে একটা র্যাঙ্ক দেওয়া হবে, যেটা স্টেট র্যাঙ্ক বলা হয়। এবং ওই স্টেট র্যাঙ্কটাই হচ্ছে আমাদের WBMCCর মানে সিট পাওয়ার জন্য বেশি গুরুত্বপূর্ণ, বা ওটার হিসাবেই আমাদের কিন্তু যে অ্যালটমেন্টটা সেটা কিন্তু আসবে। তো স্টেট র্যাঙ্কটা পেয়ে যাওয়ার পরে তারপর তোমাদের কাছে এখানে চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং এর অপশন আসবে। তো তোমরা তোমাদের মতো করে চয়েস ফিলিং করবে এবং চয়েস লকিং করবে, যেটা কিন্তু আমাদের মোস্ট ভাইটাল একটা পোর্শন একটা কাউন্সেলিং এর। ঠিক আছে, মানে একজন ভালো রেজাল্ট বা ভালো র্যাঙ্ক এনেছে মানেই সে যে কলেজ পাবে বা ভালো কলেজ পাবে, সে যেটাতে ডিজার্ভ করে সেই কলেজ পাবে এমন কোনো মানে নেই, যদি না সে চয়েস ফিলিংটা ঠিকঠাক করে। কারণ মানে অনেকাংশে অনেকে বলে না যে নিটের থেকেও তো এই কাউন্সেলিংটা বেশি মনে হচ্ছে হার্ড, তো কথাটা অনেকাংশে সত্যি, পার্সিয়ালি ট্রু। ঠিক আছে, কারণ চয়েস ফিলিং এটা হচ্ছে একটা ক্যান্ডিডেটের ফিউচারটা মানে ডিসাইড করে যে কি হবে, কোন কলেজ যাবে বা কি ব্যাপার স্যাপার। তো চয়েস ফিলিংটা কিন্তু তোমাদেরকে খুব যত্ন সহকারে খুব ভালো করে কিন্তু তোমাদেরকে করতে হবে। এবার চয়েস ফিলিং কিভাবে করবে, কিছুই না, তুমি যখন চয়েস ফিলিং করবে তখন তোমাকে এক মুহূর্তের জন্য ভুলে যেতে হবে যে তুমি কত র্যাঙ্ক করেছো, সেটা অল ইন্ডিয়ার র্যাঙ্ক হোক বা তোমার স্টেট র্যাঙ্ক হোক, যেটাই হোক না কেন, তোমাকে এক মুহূর্তের জন্য সেটা ভুলে যেতে হবে। তোমাকে তখন ভাবতে হবে যে আমি সবার ফার্স্ট হয়েছি। ঠিক আছে, এই পজিশনে তোমার যেটা ড্রিম কলেজ, মানে আমাদের WBMCC তে যতগুলো কলেজ পার্টিসিপেট করছে, তোমার যেটা ড্রিম কলেজ সেটাকে তুমি রাখবে একদম সবার উপরে। সেটা হতে পারে কারোর জন্য NRS মেডিকেল কলেজ, কারোর হতে পারে RG কর মেডিকেল কলেজ, কারোর হতে পারে আমাদের কলকাতার যে ন্যাশনাল মেডিকেল কলেজ আছে সেটা, যেটা খুশি হতে পারে। তো মোদ্দা কথা হচ্ছে তুমি যেটা চাইছো বা তোমার যেটা ড্রিম কলেজ, যেটাতে পেলে তুমি আর কোনো দিকে তাকাবে না, সেই যে কলেজটা সেটাকে তোমাকে উপরে রাখতে হবে। তুমি এবারে বলতে পারো যে আমার যেটা র্যাঙ্ক এসেছে আমি ওই র্যাঙ্কে তো পাবো না, নাই বা পেলে কোনো প্রবলেম নেই। এই জন্যই তো বলছি এটা হচ্ছে প্রপার চয়েস ফিলিং করার একটা প্রসেস বা পদ্ধতি। তো সেটাকে তোমাকে রাখতে হবে সবার উপরে। দেন তোমাকে ভাবতে হবে যে আমি এই কলেজটা পেলাম না, ঠিক আছে, এই কলেজটা পেলাম না বা এই কলেজটা আমাদের কাউন্সেলিং এ পার্টিসিপেট করেনি, এখন যে যে বাকি কলেজগুলো রয়েছে এগুলোর মধ্যে থেকে তাহলে আমি এবারে কোনটাকে চাইছি, মানে এইটাকে যদি না পাই তাহলে আমি বাকি আর কোন যেগুলো রয়েছে তার মধ্যে থেকে কোনটাকে চাইছি, যেটা পেলে আমি আর অন্যান্যগুলোর দিকে তাকাবো না। যে কলেজটা হবে সেটা হচ্ছে তোমার সেকেন্ড চয়েস। তো এইভাবে তোমাকে এক এক করে করে চয়েস ফিলিং গুলো করতে হবে। হ্যাঁ, এবারে এর মধ্যেও কিছু রিকোয়ারমেন্ট বেসে তোমাকে সাজাতে হবে, এগুলো মানে একটু ভাস্ট জিনিস এবং খুব কমপ্লেক্স জিনিস, নিজেদেরকে ঠিকঠাক করে করতে হবে। আদারওয়াইজ পারলে কোনো কাউন্সিলরের থেকে তোমরা করাতে পারো, মানে যারা কাউন্সিলিং করায়, তো তাদের থেকে তোমরা যদি চাও চয়েস ফিলিং আমাদের থ্রু করাতে, তো আমাদের থ্রু তোমরা করাতে পারো, কোনো প্রবলেম নেই। আমাদের বিরাট কিছু ফিজও না, আমাদের ফিজ হচ্ছে অনলি 500 রুপিস। 500 এর মধ্যে তোমাদের ডকুমেন্টেশন রিগার্ডিং যা যা প্রবলেম আসবে সেগুলো সব সলভ করে দেওয়া হবে, এবং তার পাশাপাশি তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা প্রপার চয়েস ফিলিং লিস্ট তোমাদের বানিয়ে দেওয়া হবে। বাস এইটুকুই। এর বাইরে তোমার কলেজ লেভেলে কোথাও কোনো প্রবলেম হচ্ছে সেগুলোর ডাউট হয়তো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করা হবে, বাট তোমার প্রপারলি সেখানে যে হেল্প করা হবে কলেজে গিয়ে ফিজিক্যালি, এই বিষয়গুলো কিন্তু নয়। মানে এগুলো আমাদের সাপোর্টের মধ্যে তোমরা পাবে না, কিন্তু প্রপার চয়েস ফিলিং লিস্ট কিন্তু তোমরা পেয়ে যাবে একদম নমিনাল ফিজ 500 রুপিস, যেটা নিটের কাউন্সেলিং এর ক্ষেত্রে খুবই মিনিমাম একটা বলতে গেলাম। যাই হোক, তো এইভাবে চয়েস ফিলিং করবে এবং তারপর চয়েস লক করতে হবে। চয়েস লকের একটা পিরিয়ড থাকে, তো যদি কেউ লক করতে ভুলেও যাও নো প্রবলেম, ওটা অটো লক হয়ে যায়। হয়ে যাওয়ার পর এবার তোমাদের ফার্স্ট রাউন্ডের রেজাল্টের একটা ডেট দেওয়া থাকবে, সেই ডেটে তোমাদের অ্যালটমেন্ট আসবে।
মানে রেজাল্ট বেরোবে যে কে সিট পেলো কে পেলো না, পেলেও সেটা কত নাম্বার চয়েস পেলে, এই সমস্ত বিষয়গুলো তাদের কাছে মানে অপশনটা আসবে আর কি। তো সিট অ্যালটমেন্ট যদি কারো না আসে, মানে যে যা চয়েস ফিলিং করেছো চয়েস ফিলিং অনুযায়ী কোনো সিট আসেনি, সেটা হতে পারে কারোর হয়তো আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক 20,000, ঠিক আছে, জেনারেল ক্যাটাগরি 20,000, কিন্তু সে এমন চয়েস ফিলিং করেছে তার হয়তো সিট অ্যালটমেন্ট আসেনি, নাই আসতে পারে, এমনটা নয় যে সে 20,000 র্যাঙ্ক করেছে মানে তার আসবেই, সব ডিপেন্ড করছে এই লিস্টটার উপরে, ঠিক আছে। তো যাই হোক, মোদ্দা কথা হচ্ছে যদি সিট অ্যালটমেন্ট না আসে তাহলে সে ডাইরেক্ট রাউন্ড 2 তে পার্টিসিপেট করে যাবে, তাকে আর অন্য কিচ্ছু করতে হবে না। কিন্তু যদি সিট অ্যালটমেন্ট আসে তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে রিপোর্ট করতে হবে কলেজে, যে কলেজটার অ্যালটমেন্ট এসেছে সেই কলেজে সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে রিপোর্ট করতে হবে ফিজিক্যালি, ঠিক আছে, যে ডেট দেওয়া থাকবে সেই ডেটের মধ্যে যেতে হবে, সেই কলেজে রিপোর্ট করতে হবে। এবার যদি কেউ রিপোর্ট না করো তাহলে সে এক্সিট হয়ে যাবে রাউন্ড 1 থেকে, এবং তার যে সিটটা সে পেয়েছিল সেই সিটটা কিন্তু তার ক্যান্সেল হয়ে যাবে, এবং সে এগেন রাউন্ড 2 তে অ্যাজ এ ফ্রেশ ক্যান্ডিডেট হিসাবে সে কিন্তু পার্টিসিপেট করতে পারবে, ঠিক আছে, এটা গেল। আর যারা রিপোর্ট করবে তাদেরকে সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে গিয়ে আবার একবার ভেরিফিকেশন হবে, সাথে তাকে অ্যাডমিশনের ফি পেমেন্ট করতে হবে, মানে যে কলেজে অ্যালটমেন্ট এসেছে সেই কলেজের যে ফিজ লাগে সেই ফিজ পেমেন্ট করতে হবে। করার পর তাকে জিজ্ঞাসা করা হবে যে মানে আপগ্রেডেশন চাইছো কি চাইছো না, মানে উইলিং ফর আপগ্রেড, ইয়েস অর নো। তো যদি ক্যান্ডিডেট চাই যে ঠিক আছে আমি রাউন্ড 2 তে দেখি আমি এর থেকে আরো একটু বেটার কলেজ পাই কিনা, তো তাহলে ক্যান্ডিডেটের কাছে সেটারও অপশনস আছে। তো তখন তাহলে সে যদি চায় আপগ্রেডেশনের ফর্ম মানে উইলিং করতে পারে, ইয়েস করলে তাহলে সে আবার ফার্দার রাউন্ড 2 তে পার্টিসিপেট করতে পারবে। আর কারোর যদি মনে হয় যেটা অ্যালটমেন্ট পেয়েছি সেটাই দিয়ে আমি কমফোর্টেবল, সেটাই আমার ঠিক আছে, আমি আর চাই না, দেখতে চাই না যে আমি অন্য পাচ্ছি কি পাচ্ছি না, তাহলে সে চাইলে নোটাতে সিলেক্ট করে মানে নো করে পরে তুমি কলেজ জয়েন করে নিতে পারো। তবে এখানে একটা বিষয়, তাহলে বলতে পারো যে যারা রিপোর্ট করলো না তারাও রাউন্ড 2 তে যেতে পারছে, যারা রিপোর্ট করে টাকা দিয়ে আপডেট করিয়ে রাউন্ড 2 তে যাচ্ছে, দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্স কিচ্ছু না, এখানে তোমার সিটটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, মানে তুমি রাউন্ড 2 তে তোমাকে তো আবার নতুন করে চয়েস ফিলিং করতে হবে, যারা এক্সিট হচ্ছে তো চয়েস ফিলিং করতে হবে, তো সেই চয়েস ফিলিং অনুযায়ী আবার যদি তোমার অ্যালটমেন্ট পাওয়ার থাকে তবে পাবে, আদারওয়াইজ তুমি কিন্তু তোমার হাতে কোনো কিছু নেই। কিন্তু যারা এই রিপোর্ট করে ফিস পেমেন্ট করে ডকুমেন্টস ভেরিফিকেশন করিয়ে যারা আপডেট করে রাউন্ড 2 তে যাচ্ছে, তাদের এই যে সিটটা, এই সিটটা কিন্তু তাদের রিজার্ভ করা থাকছে, যে যদি রাউন্ড 2 তে সে নতুন কোনো কলেজ বা নতুন কোনো সিট না পায় তাহলে সে আগের সিটটা মানে এই রাউন্ড 1 এ পাওয়া সিটটাতে সে ভর্তি হতে পারবে। এইটুকুই হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে আমাদের রাউন্ড 2 তে প্রত্যেকটা ক্যান্ডিডেট চলে এলো। এরপর আমরা চলে যাব রাউন্ড 2 তে। নেক্সট এবার যদি আমরা আসি হচ্ছে রাউন্ড 2 তে, তো রাউন্ড 2 তে প্রথমত হচ্ছে কারা কারা পার্টিসিপেট করতে পারবে। প্রথম যেটা বিষয়, যারা রাউন্ড 1 এ পার্টিসিপেট করেনি তারা চাইলে রাউন্ড 2 তে পার্টিসিপেট করতে পারে ডাইরেক্টলি। কিভাবে? সেম ভাবে তাদেরকে ফ্রেশ রেজিস্ট্রেশন করতে হবে, ফিস পেমেন্ট করতে হবে, যে অ্যামাউন্টটা বললাম সেই অ্যামাউন্ট দিয়ে ফিস পেমেন্ট করতে হবে, প্রোফাইল লেটার জেনারেট হবে, সেই লেটার নিয়ে যে ডেট টাইম মেনশন থাকবে, ভেন্যু মেনশন থাকবে, সেখানে গিয়ে ফিজিক্যালি ডকুমেন্টস ভেরিফিকেশন করিয়ে আসতে হবে, দেন তারপরে আসছে। তো এইভাবে নতুন ক্যান্ডিডেট পার্টিসিপেট করতে পারে। দ্বিতীয়ত, যে সমস্ত ক্যান্ডিডেটরা ফার্স্ট রাউন্ডে সিট পেয়েছিল বাট রিপোর্ট করেনি কলেজে, এক্সিট হয়েছিল, তারা রাউন্ড 2 তে এসেছে, এবং যারা কিন্তু আমাদের আপগ্রেড করিয়ে এসেছিল তারাও আমাদের রাউন্ড 2 তে এসেছে। তবে এখানে আরে কয়েকটা জিনিস, যেটা হচ্ছে রাউন্ড 1 এতে যদি কেউ চয়েস ফিলিং করতে ভুলে যাও, মানে ধরো ফিজিক্যাল রিপোর্ট করেছিলে, একটা স্টেট র্যাঙ্ক এসেছে, কিন্তু তুমি চয়েস ফিলিংটা করেছিলে বাট সেভ করোনি, কিংবা হয়তো হতে পারে ভুলে গিয়েছো মানে চয়েস ফিলিং করতে, তারাও কিন্তু রাউন্ড 2 তে পার্টিসিপেট করতে পারবে, কোনো প্রবলেম না, রাউন্ড 2 তে চলে আসবে। এবং এর পাশাপাশি যারা ফিস পেমেন্ট করে প্রোফাইল লেটার জেনারেট করেছিল কিন্তু কোনো রিজনের জন্য ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশনটা করাতে পারোনি, যেটা মানে চয়েস ফিলিং এর আগে করতে হয় কোনো একটা ভেন্যুতে গিয়ে, সেইটা করাতে পারোনি, তো তারাও কিন্তু এখানে এলিজিবল, তবে তাদেরকে আবার একবার কিন্তু ওই ফি পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তো এই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু আমাদের রাউন্ড 2 তে আসতে পারবে। আর যদি বলি কারা কারা আসতে পারবে না, যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো রাউন্ড 1 এ তারা আসতে পারবে না, এর পাশাপাশি যারা সিট সারেন্ডার করে দিয়েছো তারা পারবে না। তো যাই হোক, সেটা গেল। আর দ্বিতীয়ত হচ্ছে যারা এই সেকেন্ড রাউন্ডে মানে রাউন্ড 2 তে পার্টিসিপেট করে ডকুমেন্টস ভেরিফিকেশন করে চয়েস ফিলিং করবে না, তারাও কিন্তু ফার্দার এই জিনিসগুলোতে আসবে না, তারা আপাতত রাউন্ড 2 থেকে বেরিয়ে যাবে এবং রাউন্ড 3 তে আবার ফের পার্টিসিপেট করতে পারবে। ওকে, তো এই পর্যন্ত এলো। আর যারা রাউন্ড 1 এতে এই যে সিট পেয়ে পরে হোক বা তোমার এইভাবে এক্সিট হয়ে রাউন্ড 2 তে এসেছিলে হোক, তাদেরকে নতুন করে রেজিস্ট্রেশন ফি পেমেন্ট এই সমস্ত করতে হবে না। তারা যেটা করবে, ডাইরেক্ট চয়েস ফিলিং এর জন্য যে টাইম থাকবে বা ডেট থাকবে সেই ডেটে কিন্তু তোমাদেরকে ডাইরেক্ট চয়েস ফিলিং করতে হবে, ঠিক আছে। মানে তোমাদের জন্য এই দুটো স্টেপ আর হবে না, এই দুটো স্টেপ শুধুমাত্র নতুন ক্যান্ডিডেটদের জন্য। আর যারা আগের রাউন্ডে ফি পেমেন্ট করে পরে ডকুমেন্টস ভেরিফিকেশন করেনি তাদের জন্য আবার, ঠিক আছে। তো চয়েস ফিলিং হলো সেম অ্যাজ রাউন্ড 2 এর আমাদের সিট অ্যালটমেন্ট লেটার আসবে, মানে অ্যালটমেন্ট রেজাল্ট দেবে। রেজাল্টে যদি সিট
না পাও তাহলে সেম অ্যাজ রাউন্ড 3 তে তোমরা এমনিই চলে যাবে, যারা পাবে না। আর যারা পাবে তাদের জন্য সেম জিনিস, তোমাদেরকে কলেজে রিপোর্ট করতে হবে। যদি কলেজে রিপোর্ট না করো তাহলে সেম ভাবে তোমার সিট ক্যান্সেল হয়ে পড়ে, তুমি রাউন্ড 3 তে চলে যাবে। আর যদি তুমি রিপোর্ট করো, রিপোর্ট করলে তোমাকে এগেন ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে, করিয়ে ফি পেমেন্ট করতে হবে। করানোর পর তোমার কাছে অপশন থাকবে উইলিং ফর আপগ্রেডেশন। তুমি যদি ইয়েস করো তাহলে ইয়েস করিয়ে রাউন্ড 3 তে যেতে পারবে, যদি নো করো তাহলে তোমাকে কলেজ জয়েন করতে হবে। এবার এখানে একটা বিষয় যেটা খুব ভাইটাল জিনিস, সেটা হচ্ছে ধরো কেউ রাউন্ড 1 এতে কোনো একটা কলেজ পেয়েছিল, ধরো রাউন্ড 1 এতে আরজি কর এসেছিল, ঠিক আছে। এবার রাউন্ড 2 তে হয়তো সেই ক্যান্ডিডেটটার এনআরএস আসছে, ঠিক আছে, এনআরএস আসছে। তাহলে কি হলো, তাহলে কি ক্যান্ডিডেটটার কাছে দুটো অপশনই থাকবে যে এই দুটোর মধ্যে সে যে কোনো একটাতে নিতে পারবে? বিষয়টা তা নয়। যখনই রাউন্ড 2 তে নতুন কলেজ অ্যালটমেন্ট আসবে তখনই কিন্তু প্রিভিয়াস সিটটা ক্যান্সেল হয়ে যাবে। মানে এই কেসের ক্ষেত্রে এখন এই ক্যান্ডিডেটটার কাছে এনআরএসটাই অপশন আছে, যদি সে চায় এনআরএস এ জয়েন হবে, আদারওয়াইজ তাকে আবার আপগ্রেড এর জন্য সে চুজ করতে পারে। মানে আরজি করার অপশন তার কাছে থাকবে না। যদি তার ফের এখানে কোনো নতুন কলেজ না আসে তখন তার এটা রাউন্ড 2 তেও সিট অ্যালটমেন্ট যে লেটার বা রেজাল্ট সেখানে ফের আরজি করি আসবে এবং তার কাছে আরজি করারই অপশন থাকবে। সে চাইলে আবার ওখানে জয়েন করে নিতে পারে অথবা উইলিং আপগ্রেড করিয়ে পরে রাউন্ড 3 তে যেতে পারে। ওকে, এই বিষয়টা ক্লিয়ার করলাম। সেকেন্ড, যদি কারোর সেম কলেজ হয় তাহলেও কিন্তু তাকে আবার কিন্তু এগেন যেতে হবে, ঠিক আছে, এইটা কিন্তু মাস্ট। আবার এগেন গিয়ে সেখানে গিয়ে আবার আপগ্রেডেশনের জন্য উইলিং করিয়ে আসতে হবে অথবা কলেজটা সে ফাইনালি জয়েন করতে হবে। কিন্তু যদি ডিফারেন্ট কলেজ আছে তাহলে যেটা করতে হবে, তুমি আগের রাউন্ডে মানে রাউন্ড 1 এতে যে কলেজটা পেয়েছিলে সেই কলেজে তোমাকে যেতে হবে, গিয়ে ওখান থেকে তোমাকে সমস্ত ডকুমেন্টস, তোমার ফিজ সবকিছু ফেরত নিয়ে আসতে হবে। আসার পর এগেন তুমি সেকেন্ড রাউন্ডে যে অ্যালটমেন্টটা পেয়েছো যে কলেজে, সেই কলেজে গিয়ে তোমাকে আবার সেই ডকুমেন্টগুলো জমা দিতে হবে, ফি জমা দিতে হবে। তারপর তোমার কাছে আপগ্রেডেশনের ইয়েস অর নো হিসেবে তোমাকে রাউন্ড 3 তে যেতে হবে অথবা কলেজ জয়েন করতে হবে। ওকে, আশা করি রাউন্ড 2 এর এই বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করে দিতে পেরেছি। নেক্সট এবার আমরা চলে আসবো রাউন্ড 3 তে। দেখো রাউন্ড 3 এর ক্ষেত্রেও সেম জিনিস, সেম প্রসেস অ্যাজ রাউন্ড 2। যে কারা কারা পার্টিসিপেট করতে পারবে, যারা রাউন্ড 2 তে কোনো সিট পায়নি তারা আমাদের রাউন্ড 3 তে এসেছে। যারা যারা যে সমস্ত ক্যান্ডিডেটরা সিট পেয়েছিল বাট তারা রিপোর্ট করেনি, তো সেই হিসাবে তারা তাদের সিট ক্যান্সেল করিয়ে আমাদের রাউন্ড 3 তে এসেছে। এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা সিট পেয়েছিল বাট তারা এসে ডকুমেন্টস ভেরিফিকেশন করিয়ে আবার আপগ্রেড করিয়েছে, তারা রাউন্ড 3 তে এসেছে। ওকে, এবং অ্যাজ ওয়েল এজ রাউন্ড 3 তেও তোমরা চাইলে ফ্রেশ রেজিস্ট্রেশন করতে পারবে। যারা রাউন্ড 1 রাউন্ড 2 তে পার্টিসিপেট করোনি তারাও কিন্তু চাইলে রাউন্ড 3 তে ডাইরেক্ট পার্টিসিপেট করতে পারবে। প্রসেস সেম, রেজিস্ট্রেশন করতে হবে, ফিস দিতে হবে, প্রোফাইল লেটার তোমাদেরকে জেনারেট করতে হবে, ফিজিক্যালি ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে, দেন এসে তোমরা চয়েস ফিলিং বা বাকি ফার্দার প্রসেসগুলোতে করতে পারবে। ওকে, তো ফ্রেশ তোমাদের যে রেজিস্ট্রেশন সেটাও চাইলে তোমরা করতে পারবে। ঠিক আছে, এবার হয়ে গেল। নেক্সট সেম ভাবে তোমাদেরকে চয়েস ফিলিং, চয়েস লকিং করতে হবে সমস্ত ক্যান্ডিডেটদেরকে, যত রকম ক্যান্ডিডেট বললাম সবাইকে এখান থেকে সবার জন্য সেম, শুধু এই দুটো হচ্ছে যারা ফ্রেশ তাদের জন্য। ঠিক আছে, নেক্সট এবারে রাউন্ড 3 আমাদের সিট অ্যালটমেন্ট আসবে। যদি সিট অ্যালটমেন্ট না আসে সেই ক্যান্ডিডেটটা অনলাইন স্ট্রে ভ্যাকেন্সিতে চলে যাবে। ওকে, আর যদি সিট আসে তাহলে কিন্তু তাকে কলেজে রিপোর্ট করতে হবে সেম ভাবে অন্যান্য রাউন্ডগুলোর মতোই। যদি সে রিপোর্ট না করে তাহলেও তার সেম প্রসেসে সিট ক্যান্সেল করিয়ে মানে সিট ক্যান্সেল হয়ে যাবে এবং সেও অনলাইন স্ট্রে ভ্যাকেন্সিতে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। আর যদি কেউ চায় যে যেটাতে আমি পেয়েছি, যে সিটটা পেলাম আমি আফটার অল, মানে সেটা হতে পারে এই রাউন্ডে এসে নতুন পেলাম, মানে রাউন্ড 1 এতে কোনো সিট পাইনি, রাউন্ড 2 তে কোনো সিট পাইনি, এতখানে রাউন্ড আমি সিট পেয়েছি। বা হতে পারে এরকম আপগ্রেড করিয়ে করিয়ে একটা কোনো ফাইনাল কনক্লুশন এসেছে, সেটা হতে পারে সেম কলেজে আছে, বা হতে পারে রাউন্ড 2 তে যেটা পেয়েছিল সেটা আছে, কিংবা হতে পারে রাউন্ড 1 এর থেকে রাউন্ড 2 তে অন্য কলেজ এসেছিল, আবার এগেন রাউন্ড 3 তে আরো একটা অন্য কলেজ এসেছে। যে প্রসেসটাই বা যে কন্ডিশনটাই হোক না কেন, এখন যে সিটটা এসেছে সেটাতে আমি কমফোর্টেবল এবং সেটা আমি নিতে রাজি আছি, তো তাহলে তাদেরকে কিন্তু অবশ্যই রিপোর্ট করতে হবে এবং সেখানে গিয়ে সেম ভাবে ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে, অ্যাডমিশন ফিস দিতে হবে এবং কলেজ জয়েন করতে হবে। এখানে কোনো আর আপগ্রেডেশনের কোনো রকম কোনো সিস্টেম কিন্তু নেই। এবার যদি কেউ এই রাউন্ডে নতুন সিট পাও তাহলে তো তাদের ডকুমেন্টস ফিস সবই তো নিজের কাছেই আছে, তো চলে যাবে ডাইরেক্ট। আর যাদের আপগ্রেড করিয়ে নতুন কলেজ এসেছো তাদের পুরোনো কলেজ থেকে গিয়ে সমস্ত কিছু ফেরত নিয়ে এসে তোমাকে আবার এই রাউন্ডে যে সিটটা পেয়েছো সেই সিটটাতে তোমাদেরকে কিন্তু ভর্তিটা হতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের প্রসেস আমাদের রাউন্ড 3 তে। এরপর আসবে হচ্ছে আমাদের অনলাইন স্ট্রে ভ্যাকেন্সি, আর তারপর আছে হচ্ছে আমাদের ফিজিক্যাল স্ট্রে ভ্যাকেন্সি। তো অনলাইন স্ট্রে ভ্যাকেন্সিতে এত আর ভাস্ট জিনিস কিছু নেই, কি কি আছে আমি ডিটেলসে জানিয়ে দিচ্ছি। নেক্সট এবারে আমাদের অনলাইন স্ট্রে ভ্যাকেন্সি। অনলাইন স্ট্রে ভ্যাকেন্সি তো সেম জিনিস, তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা রাউন্ড 1 রাউন্ড 2 রাউন্ড 3 তে পার্টিসিপেট করোনি তাদের কাছেও একটা অপরচুনিটি থাকবে অনলাইন স্ট্রে ভ্যাকেন্সিতে পার্টিসিপেট করার।
প্রসেস সেম, ফিস পেমেন্ট করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, ক্যান্ডিডেট লেটার জেনারেট করে ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশন করিয়ে আসতে হবে, ঠিক আছে। তার পাশাপাশি যে সমস্ত ক্যান্ডিডেটরা আগের রাউন্ড 3-তে রিপোর্ট না করে এক্সিট হয়েছিল তারা এসেছে আমাদের এখানে, এই দুটো কন্ডিশন, ঠিক আছে। এর বাইরে অন্যান্য আর কোনো ক্যান্ডিডেটরা কিন্তু অ্যালাউ না। হ্যাঁ, আরেকজন, সেটা হচ্ছে যারা আগের রাউন্ডেও কোনো সিট পায়নি তারাও এসেছে অনলাইন স্টে ভ্যাকেন্সিতে। এই 3টে ক্যাটাগরির ক্যান্ডিডেট কিন্তু স্টে ভ্যাকেন্সিতে আসতে পারবে। ওকে, তো এলো, এবার সবার সেম ভাবে সবকিছু হয়ে যাওয়ার পর চয়েস ফিলিং করতে হবে। তো চয়েস ফিলিং করার পর সিট অ্যালটমেন্ট আসবে। এবার অ্যালটমেন্ট যদি ফার্দার এখানেও না আসে, মানে অনলাইন স্টে ভ্যাকেন্সিতেও যদি কারোর অ্যালটমেন্ট না আসে, সেই ক্যান্ডিডেটটা ফিজিক্যালি যে স্টে ভ্যাকেন্সি, সেই ফিজিক্যাল স্টে ভ্যাকেন্সির জন্য এলিজিবল হয়ে যাবে, মানে সে ফিজিক্যাল স্টে ভ্যাকেন্সিতে পার্টিসিপেট করতে পারবে। আর যাদের সিট অ্যালটমেন্ট আসবে তাদেরকে কিন্তু কলেজে রিপোর্ট করতেই হবে। যদি রিপোর্ট না করো তাহলে সে এক্সিট হয়ে যাবে, সে কিন্তু আর ফিজিক্যাল স্টে ভ্যাকেন্সিতে যেতে পারবে না, সে কাউন্সেলিং থেকে বেরিয়ে গেলে। আর রিপোর্ট করলে দেন তুমি যাবতীয় কাজকর্ম করে পরে কলেজ জয়েন করে নেবে। আর এখানে তো ওই ফেরত ঘুরতের কোনো ব্যাপার থাকছে না, কারণ এখানে তো সেই সমস্ত ক্যান্ডিডেটরাই পার্টিসিপেট করতে পারছে যারা কোনো সিট পায়নি, আদারওয়াইজ সিট পেয়েছিল বাট রিপোর্ট করেনি। তো কোথাও যে অলরেডি জমা আছে এরকমের কেস থাকছেই না, যারা এখানে অ্যালটমেন্ট পাবে তারা নিউ ক্যান্ডিডেটই বলতে গেলে। তো তোমরা সমস্ত ডকুমেন্টস দেবে এবং ফিস পেমেন্ট করবে, করে পরে কলেজ জয়েন করবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের অনলাইন স্টে ভ্যাকেন্সি। আর ফিজিক্যাল স্টে ভ্যাকেন্সিতে এরকম কোনো ব্যাপার নেই। ফিজিক্যাল স্টে ভ্যাকেন্সিতে ফিজিক্যালি কলেজগুলোতে গিয়ে করাতে হবে, এবং ওখানের এলিজিবিলিটি হচ্ছে কোনো ফ্রেশ রেজিস্ট্রেশন বা ফ্রেশ ক্যান্ডিডেট ওখানে অ্যাপ্লাই করতে পারবেন না। ওখানে সেই সমস্ত ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবে যারা এই অনলাইন স্টে ভ্যাকেন্সি পর্যন্তও কোনো সিট পায়নি, একমাত্র তারাই এলিজিবল, ঠিক আছে। তাতে সেটা হতে পারে সে আমাদের এই অনলাইন স্টেতেই ফ্রেশ রেজিস্ট্রেশন করেছিল কিন্তু সিট পায়নি, তাহলেও সে ফিজিক্যালির জন্য এলিজিবল। যারা একদম রাউন্ড 1 থেকে সিট না পেয়ে আসছে তারাও কিন্তু ফিজিক্যালি স্টে ভ্যাকেন্সির জন্য এলিজিবল। কিন্তু যারা কোনো না কোনো একটা কলেজ পেয়েছে তারা কিন্তু আর, বা পেয়ে পরেও রিপোর্ট করেনি, তারা কোনোভাবেই কিন্তু অ্যালাউ হবে না ফিজিক্যাল আমাদের স্টে ভ্যাকেন্সিতে, এবং নতুন ক্যান্ডিডেটরা তো অ্যালাউ হবেই না। তো ফিজিক্যাল স্টে ভ্যাকেন্সি পর্যন্তই লাস্ট। এবার এগুলো ফিজিক্যাল স্টে ভ্যাকেন্সি আমাদের অনেকবার হতে পারে, যতক্ষণ সিট থাকবে ততক্ষণ হতে পারে, তবে অত দূর পর্যন্ত আমাদের গভর্নমেন্টের যায় না। এগুলো মেনলি আমাদের প্রাইভেটগুলো স্টেট কোটাতে থাকতে পারে, বা ম্যানেজমেন্ট কোটা আর এগুলো তো হতে পারে। কিন্তু আমাদের এটা মানে ফিজিক্যাল ভেরিফিকেশন পর্যন্ত মোটামুটি ঠিকঠাক। এবার কতগুলো হবে সেটার কোনো গ্যারান্টি নেই। তো এই হচ্ছে আমাদের WBMCC নিটের জন্য যে কাউন্সেলিং, স্টেট কোটার এই কাউন্সেলিং এর ডিটেলস প্রসেস, কিভাবে কি হয়, কোন রাউন্ডে কি করতে হবে, পুরো এন্টায়ার জিনিস। এবার হয়তোবা এর পরেও বেশ কিছু পয়েন্টস বা বেশ কিছু তথ্য হয়তোবা মিস করে যেতে পারি। যদি মিস করে গিয়ে থাকি, বা সেটা তখনই বুঝতে পারবো যদি তোমরা সেই টপিকটা নিয়ে বা সেই জিনিসটা নিয়ে যদি কোয়েশ্চেন্স করো। তো এই পুরো এন্টায়ার কাউন্সেলিং প্রসেসটা জেনে যাওয়ার পরেও যাদের যে সমস্ত ডাউট বা কোয়ারিজগুলো আসবে, কোনো চিন্তা নেই, নির্দ্বিধায় তোমরা সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি কমেন্ট দেখবো এবং মানে নিজে চেক করবো যে হ্যাঁ এটা সবার জন্য উপকার যদি হয়, তাহলে আমি সেটা নিয়ে ডিটেলস আবার ভিডিও দিয়ে দেবো, Q&A টাইপ ভিডিও করে। আর যদি মনে হয় যে না এটা শুধু পার্টিকুলারলি তোমার একার প্রবলেম, তো সেক্ষেত্রে তোমাকে সেটা কমেন্ট বক্সে রিপ্লাই করে দেবো। আদারওয়াইজ চাইলে আমাকে হোয়াটসঅ্যাপের থ্রুও তোমরা তোমাদের ডাউট কোয়ারিজ জানাতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমার যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস সমস্ত কিছু ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে। তো এই ছিল আর কি আজকের আমাদের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে গিয়েছে। তো যদি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলতে সেট করে দেবে। আর কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে যেমনটা বললাম কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো আসি, এবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।